মাঝরাত, কানে হেডফোন আর একটুখানি অদ্ভুত আওয়াজ। তুমি কি শুনতে পাবে সেই ভূতের কথা? ওরা অপেক্ষা করছে শুধু তোমার নিঃশ্বাস শোনার জন্য। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি একটি নতুন গল্প। ভালো লেগেছে, খারাপ লেগেছে, আপনার মনে যাই প্রতিক্রিয়া আসে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। শুরু হচ্ছে আজকের গল্প, পোড়া ঘরের পুতুল। আমার নাম প্রিয়তমা। আমি ছোট্ট মানুষ। আমার একটা পুতুল আছে, কিন্তু পুতুলটা আছে কিন্তু আমি নেই। ঘটনাটা বেশ পুরনো, অনেক বছর আগের। মেয়েটির নাম মোহনা। মেয়েটি মাত্র হাই স্কুলে ভর্তি হয়েছে। বয়স প্রায় 13 বছরই পড়ল। তার বাবা মা এবং ছোট একটি ভাই এদের নিয়ে তাদের ছোট্ট একটি সংসার। সেই সময় তার বাবার বদলি হয় উত্তরবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে। মাটির রাস্তা, নীরব চারদিক, জনবসতি কম। পরিবার নিয়ে যেতে সবাই দুনমুন করছিল, তবে শেষমেশ সিদ্ধান্ত হয় সবাই যাবে। এ বলে তারা রওনা হলো। গ্রামে পৌঁছে তারা একটা সস্তা বাড়ির সন্ধান করতে থাকে। গ্রামের এক প্রান্তে একটি বাড়ির সন্ধান পেল। এই বাড়িতে কেউ না থাকায় বাড়িটি অনেক সস্তায় পেয়ে গেল। বাড়িটা একটু অন্যরকম। 3 দিকে জঙ্গল, একটা পাশে পুরা দাগ, ছাদের উপর ছাইয়ের মতো কিছু একটা। পাড়ার লোকেরা নিজেদের মধ্যে ফিস ফিস করে ওই বাড়িতে কেউ টেকে না। তবু তারা বাড়িটি ভাড়া নেন, কারণ নতুন জায়গা, নতুন চাকরি, একটা থাকার তো জায়গা দরকার। তারপর তারা সব মালপত্র নিয়ে রুমটা মনের মতো করে সাজিয়ে ফেলে। এভাবে 4-5 দিন ভালোই কাটছে। একদিন মোহনা একটি পুরনো পোড়া পুতুল খুঁজে পায়। মুখে একটু হাসি, একটা চোখ পোড়া, পেটের ভেতর ছেঁকা দাগ। তো মোহনা ওখানে নতুন কাউকে তেমন চিনেও না, তাই পুতুলটা নিয়ে সে ব্যস্ত থাকত। কাপড় পরিয়ে দিত, সাজিয়ে দিত, সারাক্ষণ পুতুলটা নিয়ে ব্যস্ত থাকত। এগুলো তার ভাই রিকুর পছন্দ হতো না, তার অনেক বিরক্ত লাগতো বিষয়টা। একদিন রিকু পুতুলটাকে বাইরে ফেলে দেয়, জঙ্গলের পাশে ডোবায়। কিন্তু তখন রিজু বুঝতে পারেনি পুতুলটা ফেলে দিল নাকি কোনো বিভীষিকাকে তার জীবনে নিয়ে আসলো। পরদিন রিজু কলেজ থেকে এসে ক্লান্তি দূর করার জন্য বাথরুমে শাওয়ারটা চালিয়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে পড়ল। ঝর্ণার ঠান্ডা জল রিকুর শরীরে লেগে যেন তার ক্লান্তিটাকে মুছে দিল। এমন সময় একটা ঘটনা দেখে তার মন ভয়ে কেঁপে ওঠে। এগুলো কি হচ্ছে? এগুলো যে রক্ত ঝর্ণার মধ্যে দিয়ে জলের সাথে বয়ে আসছে, টকটকে তাজা রক্ত। আর এই রক্তে বাথরুমটা রঞ্জিত হয়ে যায়। প্রচণ্ড ভয়ে আর আতঙ্কে রিকু যেন নড়তে পারছে না। মনে হচ্ছে ফ্লোরের সাথে চুম্বকের মতো আটকে গেছে তার পুরো শরীরটা। তার পুরো শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে মা বলে চিৎকার করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তার গলার স্বর যেন বন্ধ হয়ে গেল চিরতরের জন্য। কিছুক্ষণ পরে ঘটল এক বিস্ময়কর ঘটনা। একটু আগে যে ঝর্ণা দিয়ে লাল টকটকে রক্ত পড়ছিল, এখন সেটা দিয়ে পরিষ্কার জল পড়ছে। সেই জলে সমস্ত বাথরুমটা পরিষ্কার হয়ে যায়। কোথায় সেই রক্ত? তাহলে কি সম্পূর্ণটাই মনের ভুল ছিল? হয়তো ক্লান্তির কারণে এমনটা হয়েছে, হয়তো এমনটাই হয়েছে। এরপর সে বাথরুম থেকে বের হয়ে তার রুমে চলে গেল। সব ঠিকঠাক চলছে। রাতে সবাই একসাথে খাবার খেয়ে সবাই সবার রুমে হয়ে যায়। রিকু তার রুমে প্রতিদিনের মতো দরজা বাড়ি দিয়ে ঘুমিয়ে যায়। রাত তখন 1টা বাজে। তখন রিকু হঠাৎ সজাগ হয়ে যায়। রিকুর চোখ জানালার দিকে আটকে যায়। সে জানালাটা হালকা খোলা, আর সেখানে সে যে ব্যাপারটা লক্ষ্য করে
সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে জানালার মাঝখানে দাঁড়িয়ে আছে, পোড়া মুখ, আগুনে ঝলসে যাওয়া সেই পুতুলটি, যে পুতুলটিকে গত কয়েকদিন আগে জঙ্গলে ফেলে এসেছিল। কি বীভৎস সেই পুড়ে যাওয়া পুতুলটি! গা ভার হয়ে ওঠে। পুতুলটি রিকুর দিকে তাকিয়ে মৃদু হাসছে আর বলছে, আমার খেলনাকে নষ্ট করেছে তুই। সে মা বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। উঠে দেখে মা, বাবা, তার বোন পাশে বসে আছে। রিকু জিজ্ঞাসা করতে মা বলে, তুই হঠাৎ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছিস। বাবা, তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? এখন সে কোনো কথা বলতে পারছে না, সে রীতিমতো কাঁপছে। কিছুক্ষণ পর সে ঠিক হয়। তারপর পুরো ঘটনাটা সবার সামনে খুলে বলে। সমস্ত কাহিনী শোনার পর বাড়ির সবাই আতঙ্ক হয়ে পড়ল। পরদিন এক বৃদ্ধ প্রতিবেশী বললেন, এই বাড়িতে 5 বছর আগে আগুন লাগে। সেই আগুনে একটি ছোট মেয়ে মারা যায়, নাম তার প্রীতমা। ওর সবচেয়ে প্রিয় ছিল একটা লাল পুতুল, ওটা না পেলে ও ঘুমাতো না। রিকুর বাবা ঠিক করলেন ভালো একটা সাধু বা তান্ত্রিক এই বাড়িতে ডাকবেন। গ্রামের একজন পুরোহিতের মাধ্যমে ভালো একটা তান্ত্রিকের সন্ধান পেল, নাম তার ডুমরুনাথ। সেই রাতে সকলে একসাথে একটা রুমে থাকলো। রিকু কতক্ষণ এই রুমে সবার সাথে ছিল সে নিজেও জানে না। সে চোখ খুলতে নিজেকে আবিষ্কার করলো বারান্দার মধ্যে সে হাঁটছে। সামনে বসে আছে সে পুরা দাগ ঝলসানো পুতুলটি। সে চিৎকার করে মামা ডাকতে শুরু করলো, কিন্তু কিভাবে সে এখানে এসেছে তা তার জানা নেই। তারপর সবাই তাকে রুমে নিয়ে আসে। বাবা, তুই ওখানে কি করে গেলি? আমি তো ঘুমিয়েছিলাম, এখানে কি করে আসলাম বুঝতেছি না। এই রাতটা খুব আতঙ্কের মধ্যে দিয়ে কাটালো সবাই। ডুমরুনাথ আসে পরদিন ভোরবেলায়, কাঁধে ত্রিশূল, গলায় হারের মালা, চোখে এক ধারালো স্থিরতা। সে ঘরের চৌকাঠ পা রাখতেই যেন কোথায় থেকে প্রচণ্ড বাতাস এসে বাড়ির জিনিসপত্র তছনছ করে দিয়েছিল। তান্ত্রিক কিছু মন্ত্র পাঠ করে ফু দিয়ে আবার আগের মতো ঠিক হয়ে যায়। সে পুরো বাড়ি ঘুরে দেখে, তারপর বলে, এই মেয়েটি আটকে গেছে প্রতিশোধ না, তার লাল পুতুলের মায়ায়। সে বলে মেয়েটিকে বন্ধক করতে হবে, কিন্তু তার ভালোবাসার জিনিসকে ফিরিয়ে দিয়ে। এরপর শুরু করলো যজ্ঞের আয়োজন। যজ্ঞের মেদির সামনে রিকুকে বসিয়ে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলো তান্ত্রিক। কোথায় থেকে যেন এক কাল বৈশাখী ঝড়ের মতো তীব্র বেগে বাতাস বইতে শুরু করলো, চারদিকে লণ্ডভণ্ড করে দিতে লাগলো। তান্ত্রিকের মন্ত্র উচ্চারণের সাথে যেন আরো তীব্রতা বেড়ে গেল বাতাসের। তারপর যজ্ঞের আগুন নিভে গেল। সে ধোঁয়া থেকে একটা ছোট মেয়ের আবছা ছায়া এসে দাঁড়ালো তান্ত্রিকের সামনে। তান্ত্রিক জিজ্ঞাসা করলো, তুই কি চাস? সে হাসছে আর বলছে, আমার ওকেই চাই, আমার ওকে ভালো লেগেছে। এই বলে পুরো বাড়ি কাঁপতে শুরু করে। রিকু যেন হঠাৎ শূন্যে উঠে যাচ্ছে, মনে হচ্ছে তার গলায় ধরে কেউ উপরে নিয়ে যাচ্ছে। তান্ত্রিক উচ্চ কণ্ঠস্বরে বলে, এই তুই ওকে ছেড়ে দে। এই বলতে রিকু মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তান্ত্রিক ক্রমাগত মন্ত্র উচ্চারণ করতে থাকে এবং ভেতরে থাকা একটা ঝুলি থেকে একটা কাচের বোতল বের করে। এর কিছুক্ষণ পর কালো ছায়া এবং পুতুলটি বোতলে প্রবেশ করে আর চিৎকার করতে থাকে। এরপর একটি ছিপি দিয়ে বোতলের মুখটি বন্ধ করে দেয়। এরপর পুরো বাড়ি স্বাভাবিক হয়ে যায়। তান্ত্রিক সকলের হাতে একটি করে মাদুলি পরিয়ে দেয়। তার কয়েকদিন পর তারা একটি গঙ্গার ধারে গিয়ে বোতলটিকে জলে ভাসিয়ে দেয়। তার অনেক দিন কেটে গেল, রিকু এবং তার পরিবারের সাথে খারাপ কিছু হয়নি। এখন তারা ভালোই আছে।
এতক্ষণ শুনছিলেন পুরা ঘরের পুতুল। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন।